গল্পের অষ্টম পর্বতে আমরা দেখতে পাই ক্রিমিনাল যখন জাইকে হাতুড়ে মারতে যাবে সে ভয়ে মাথা নিচু করে বসে থাকে, যেটি আমরা গত পর্বতে দেখেছিলাম। অপরদিকে জাইর ম্যানেজার ডিটেকটিভ কিমের সাথে কথা বলতে আসে। তিনি পুরো চমকে যায় যে হাতুড়ের মধ্যে রক্ত লেগে আছে, যে সেটি আসলে শোনার পর ডিটেকটিভ কিম আরো তাকে বলে শহরের মধ্যে যতগুলো অ্যাটাক হয়েছে ভিকটিমদের উপর তাদের ব্লাড এই হাতুড়ির মধ্যে পাওয়া গিয়েছে। তারপর সেখানে চলে আসে চাইডোজেন। ম্যানেজারকে দেখে সে পুরোই চমকে যায়। তারপর সবাই মিলে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে থাকে। সেই সময় চাইল্ড্রেন শুটিং সেটের ফুটেজে দেখতে পায় যে টুপি ও মাস্ক পরা একজন ব্যক্তিকে, যেটা দেখার পর বলে এটি আমার বড় ভাই ইয়ন হু। সে পুরো স্তব্ধ হয়ে যায়। তারপর সে জাইকে ট্র্যাক করে দেখতে পায় সে কোথাও যাচ্ছে। তারপর ম্যানেজারকে জিজ্ঞেস করে আপনি বলেছিলেন জাই সে বাসায় আছে। এখন ম্যানেজার বলে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, শুট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, এই জন্যই সে বাসায় আরাম করতেছে। আবারও সে ট্র্যাক করে দেখতে পায় যে কোথাও যাচ্ছে। তারপর চাইল্ড্রেন দৌড়ে সে ওখান থেকে চলে যায় আর অনেক স্পিডে গাড়ি চালিয়ে সে যেতে থাকে সামনের দিকে। সেই সময় ডিটেকটিভ কিম তাকে জানায় 10 মিনিট আগে সে তার বাসা থেকে বের হয়ে গিয়েছে এবং তার মোবাইলে কোনো কল ঢুকতেছে না, সম্ভবত তার মোবাইল হ্যাক হয়ে গিয়েছে আর আমরা সেখানে আসতেছি, তাই তুমি কোনো তাড়াহুড়া করো না। চাইল্ড্রেন শুটিং সেটের সামনে আসলে গেটটি ভিতর থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকে। সে পুরো পাগলের মতো দরজাটা ধাক্কাতে থাকে, জাইয়ের নাম বলে চিৎকার দিতে থাকে, কিন্তু কোনোভাবেই গেটটি খুলতে পারে না। তারপর সে গাড়িতে উঠে ফুল স্পিডে শুটিং সেটের পুরো গেট ভেঙে ভিতর ঢুকে পড়ে। গাড়ি থেকে নেমে তার নাম ধরে সে চিৎকার দিতে থাকে, কিন্তু কোনো আওয়াজই সে পাচ্ছিল না। তারপর সে লাইটিং রুমটি দেখতে পায় এবং মিউজিক শুনতে পায়। সে ভিতর ঢুকে পড়ে। রুমের ভিতর সে পাগলের মতো খুঁজতে থাকে। তারপর সে দেখতে পায় ক্রিসমাস ট্রির পাশে সে মাথা নিচু করে কাঁদতেছে, যেটি দেখার পর সে পুরো স্তব্ধ হয়ে যায়। তারপর সে তার কাছে গিয়ে বসে। তার নাম ধরে ডাক দিলে সে থামে না, কান্না করতেই থাকে। সে ভয়ে পুরো কাঁপতে থাকে। তারপর চারজন তাকে জড়িয়ে ধরে আর এই অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় দুইজনই একে অপরকে দেখে। তারপর সিনেমা দেখতে পায় যাই একটা জায়গায় সে ঘুমিয়ে আছে আর সে স্বপ্নে দেখতেছে অতীতে ইয়ন হি যা গলা চেপে ধরে রেখেছে তাকে মারার জন্য। আর সে বলে চাইল্ড্রেন তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তারপর সে উঠে তার বাবার হাত চেপে ধরে আর বলে প্লিজ আপনি এই ধরনের কাজ করবেন না। এই কথা শোনার পর তার বাবা তাকে ঘুষি মেরে দেয় আর এ পাশে ঘুম ভেঙে যায় যাই। তারপর সে দেখতে পায় তার সামনে অতীতের ছোটবেলার চাইল্ড্রেন তার দিকে তাকিয়ে আছে। জাইকে বলে আমি সব সময় তোমার পাশে আছি, কখনো ছেড়ে যাইনি। সে বলে আবারও আমার একই স্বপ্ন এসেছে, যে স্বপ্নের মধ্যে তুমি ছিলে আর তুমি মারা গিয়েছো। এ কথা বলে সে কান্না করতে থাকে আর একে অপরের দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। আর সে পাগলের মতো বলতে থাকে এই স্বপ্ন সম্পূর্ণ মিথ্যে ছিল, তাই না? চাইল্ড্রেন বলে তোমার স্বপ্ন সম্পূর্ণ মিথ্যে ছিল। তার কথা শুনে সে খুশি হয়ে যায় যে তার পাশে সে আছে। আবারও সে কান্না করতে থাকে আর তাকে বলে আমি আবারও স্বপ্ন দেখতেছি, তাই না? প্লিজ আমাকে আজকের মতো কান্না করতে দাও, তারপর আমি আমার প্রেজেন্ট লাইফে আবার সব কাজ করতে শুরু করব এবং সবকিছু ভুলে যাব। তারপর সে তার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমরা তখন দেখতে পাই এতক্ষণ ধরে তার পাশে ছিল প্রেজেন্ট সময়ের চাইল্ড্রেন, কিন্তু সে তাকে দেখতেছিল অতীতের ছোটবেলার চাইল্ড্রেন। তার কথাগুলো শুনে সে প্রচুর ইমোশনাল হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই শুটিং সেটের পাশে পুলিশ ফোর্স, অ্যাম্বুলেন্স সকল কিছু চলে এসেছে। ম্যানেজার এসে দেখে সে পুরোই শক হয়ে খেয়ে যায়, কারণ সকল জায়গায় সবকিছু পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করতেছে। ম্যানেজার তার নাম ধরে ডাকতে ডাকতে ভিতরে ঢুকে এবং সে দেখতে পায় চাইল্ড্রেনের কোলে সে ঘুমিয়ে আছে। ডিটেকটিভ কিম, ইয়নজি তারা তাকে এই অবস্থায় দেখে পুরো শক খেয়ে যায়। ম্যানেজার তাকে বলে এখন তাহলে তাকে বাসায় নিয়ে যেতে হবে প্লিজ। তারপর তাকে কোলে করে সে নিয়ে সামনের দিকে যেতে থাকে। বাকি ডিটেকটিভরা এইসব দেখে তারা পুরোই অবাক হয়ে যায়। চাইল্ড্রেন জাইকে নিয়ে সে গাড়ির ভিতরে ওঠে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ডিটেকটিভ কিম, ইয়নজি তারা দুজন ক্রাইম সিনে দেখে পুরো আশ্চর্য হয়ে যায়। সেই সময় ইয়নজি তাকে বলে আমি এই ক্রিমিনালকে কোনোভাবে ছাড়বো না। ডিটেকটিভ কিম তাকে বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে দুজনের আগে সে আসামিকে ধরতে হবে। ইয়নজি জাইর পুরো ফ্যামিলির অ্যালবাম দেখে বলে একটা মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। তারা দুইজন 12 বছর আগেও এই কেসটি হ্যান্ডেল করতে পারেনি, এখনই তারা হ্যান্ডেল করতে পারবে না। এ কথা বলে সে সামনে যেতে থাকে। অপরদিকে চাইল্ড্রেন জাইর বাসায় এসে সে একা দাঁড়িয়ে থাকে আর তাদের পুরো ফ্যামিলির ছবি সে দেখতে থাকে। তারপর ম্যানেজার এসে তাকে বলে রিপোর্টার পার্কি কি আমাকে ফোন দিচ্ছে, হয়তোবা নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন সে বলে আই এম সরি, আমাকে আরো তাড়াতাড়ি তার কাছে যেতে হতো। ম্যানেজার তাকে বলে আপনার মনে হয় টেনশন কিছুটা কমে গিয়েছে, যাওয়ার আগে কি আপনি তার সাথে তার রুমে দেখা করতে পারবেন? যাই বলতেছে সে এখন ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় সে তার কোনো কিছুই ঠিক হয়নি। সে সময় আমরা দেখতে পাই যাই 2 হাত দিয়ে কান বন্ধ করে বসে থাকে। তারপর তার কানে ইয়ন হিজার ফেভারিট সং তার কানে বাজতে থাকে। এই গান শুনতে শুনতে তার বাবা মাকে সে হত্যা করেছিল 12 বছর আগে। সেই সময় চলে আসে চাইল্ড্রেন, তাকে দেখে সে বলে তুমি যা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তার কথা শুনে তার দিকে শুধু তাকিয়ে থাকে। সে আরো ভয় নিয়ে বলতে থাকে আমার ইনভেস্টিগেশনের জন্য আমাকে আবার কবে আসতে হবে। তার এই পাগলামি কথাগুলো শুনে চাইল্ড্রেন তাকে বলে তুমি কি চাও আজকে রাতে আমি এখানে থাকি? তুমি বলো এখন আমি কি করব? যাই মাথা নাড়িয়ে তাকে বলে হ্যাঁ
হ্যাঁ তুমি থাকো এই জায়গায়। তারপর তার কাছে গিয়ে সে বসে আর বলে এখন সময় এসেছে তোমাকে থেমে যাওয়া। তারপর তার কান ধরে রাখে আর কোনো সাউন্ড সে গানে শুনতে পায় না। একজন অপরজনের দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। এ পাশে রিপোর্টার পার্কি তার সেক্রেটারিকে বলে যাই কি হয়েছে আমাকে তুমি বলো, তোমাকে আমি কতবার না বলেছি তার উপর সম্পূর্ণ নজর রাখার জন্য। তুমি যদি খুঁজে বের করতে না পারো সেখানে কি ঘটনা ঘটেছে তাহলে তোমাকে আমি এখান থেকে বের করে দিব। অনেক রেগে সে ফোনটি কেটে দেয়। সেই সময় আমরা দেখতে পাই সে একজনের সাথে মিটিং করতেছে পুলিশ চিফের সাথে। সে সময় তাকে জিজ্ঞেস করে যখন ইয়ন হিজা অ্যারেস্ট হয়েছিল তখন তার মাথার পিছনে অনেক ব্যথা পেয়েছিল, সেটি কিসের জন্য হয়েছিল আপনি কি কিছু বলতে পারবেন? চিফ তাকে বলে সে অ্যারেস্ট হওয়ার ভয়ে তার মাথায় সে নিজে আঘাত করেছিল। ওই ঘটনার কথা সে কাউকে কোনো কিছু বলেনি। কিছু মানুষ বলে সে ট্রাক নিয়ে ধাক্কা খাওয়ার পর তার মাথায় সে আঘাত পেয়েছিল। রিপোর্টার পার্কি তার আসল ইনভেস্টিগেশনের কথা জানতে চাইলে সে তাকে কোনো কিছু বলতে চায় না। সেই সময় তাকে থ্রেট দিয়ে বলে আপনার বড় ছেলে সেও তো একটা ক্রাইম করেছে, আমি এখনই একটা আর্টিকেল ছাড়তে পারি আপনার ছেলে সম্পর্কে। পুলিশ চিফ তার কথা শুনে সে কিছুটা থমকে যায় এবং তাকে বলে ঝগড়া করে আমাদের কোনো লাভ নেই, একে অপরকে সহযোগিতা করা উচিত। অপরদিকে আমরা দেখতে পাই যাই চাইডোজেন তার দুজন সেখানে ঘুমিয়ে আছে। যাই ঘুম ভাঙলে সে তার দিকে তাকিয়ে থাকে আর সে খুশি হয়ে যায় সে তার কাছ পাশে আছে। তারপর তার গালে হাত দিতে গেলে হঠাৎ করে আচমকা তার হাতটি সে ধরে পড়ে, যেটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। চাইডোজেন তখন তার কাছে ক্ষমা চায় এই ভুলের জন্য। যাই তাকে প্রশ্ন করে তোমার কি এখনো খারাপ লাগে সেই দিনের জন্য? আমি তো তোমাকে কতবার বলেছি তোমার সেখানে কোনো কিছুই ভুল ছিল না, কিন্তু তুমি কোনোদিনই আমার এই কথাটি মনে মানোনি, এই জন্যই কি তুমি তোমার সব প্রমিসগুলো পূরণ করেছো? চাইডোজেন বলে তুমি তো আমাকে বলেছো সব প্রমিসগুলো পূরণ করার জন্য। যাই আবারও তাকে বলে তাহলে কেন তুমি আমাকে খুঁজে বের করনি, এই প্রমিসটি তুমি কেন পূরণ করেনি? সেই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই চাইডোজেন যাই ছবি বাস স্টপে থাকলে সে দিন ও রাত তার দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। প্রেজেন্ট সময় তাকে বলে আমার অনেক খারাপ লাগতো তাই আমি তোমাকে খুঁজে বের করিনি, নিজের উপর অনেক রাগ উঠতো, এই জন্য সেই প্রমিসটি পূরণ করার সাহস আমার হয়নি। চাইডোজেন যাইকে বলে তুমি যখন যেভাবে চাও সেভাবে আমাকে ইউজ করতে পারো, যখনই তোমার সব থেকে বেশি প্রয়োজন মনে হবে। আমি তোমাকে এখন যেটি বলতে চাচ্ছি এটাই তুমি ভালোভাবে শোনো। তোমার বড় ভাই আজকে যা কিছু ঘটনা ঘটিয়েছে এই সব কিছুর জন্য আমি তোমার সাথে আবারও দেখা করতে পেরেছি, এই জন্য আজকে আমি অনেক বেশি খুশি। তার কথা শুনে তারা দুজনই অনেক বেশি কান্না করতে থাকে। তারপর চাইডোজেন জাহির মা বাবা ছবির কাছে আসে, অনেক ইমোশনাল ভাবে তাকিয়ে থাকে এবং তার মায়ের ছবির দিকে তাকিয়ে সে বলে হ্যালো ম্যাডাম। আর অতীতে সেই দিনগুলোর কথা তার মনে পড়ে যেখানে তার মা তার হাতের ব্যান্ডেজ করে দিয়েছিল, তাকে কফি খেতে দিয়েছিল এবং বাইরে যাওয়ার সময় তাকে একটা রুমাল গলায় পেঁচিয়ে দিয়েছিল যেন তার ঠান্ডা না লাগে। সে তার কাছে একজন আসল মায়ের যে ভালোবাসা থাকে সেটি তার কাছ থেকে কিছু সময়ের জন্য হলো পেয়েছিল। জাহির মা অতীতে তাকে বলেছিল তার বাসায় মাঝে মধ্যে আসার জন্য এবং তার মেয়েকে যেন সে সবসময় তার পাশে যেন থাকে, তাকে রক্ষা করার জন্য। এসব কথা ভেবে সে আরো বেশি কান্না করতে থাকে আর তার মায়ের কাছে সেখানে ক্ষমা চায়। আমরা একটা ইমোশনাল মোমেন্ট সেখানে দেখতে পাই। অপরদিকে জাহির বড় ভাই গিলম্যান অন নিউজ আর্টিকেল দেখে সে রেগে রিপোর্টার পার্কিকে বলে তোমার রিপোর্টের কারণে আমার বোনের মেডিকেল হিস্ট্রি এখন পুরো দুনিয়ার কাছে চলে এসেছে, সব জায়গায় এখন এটাই নিউজ হচ্ছে। আমি তোমাকে কতবার না নিষেধ করেছি, এখন তোমার দোকানটা যেভাবে হোক আমাকে বন্ধ করতেই হবে। রিপোর্টার পার্কি বলে আমার উপর 100-র উপরে কেস আছে, তুমি কি বললে না বললে সেগুলো আমি কোনো কিছুই ভাবি না। তুমি কি একজন সাংবাদিকের কথা বন্ধ করতে চাচ্ছ? তুমি কি আমাকে ধমকি দিতে চাচ্ছ? তারপর সে ফোন কেটে দিতে লাগলে সেই সময় রিপোর্টার পার্কি গিলমন অনকে বলে তুমি তো যাই আসল বড় ভাই না, মনে হচ্ছে এই স্টোরিটা অনেক বেশি সেল হবে, সৎ ভাই বোনের কাহিনী। তার কথা শুনে সে পুরো স্তব্ধ হয়ে যায়। গিলমন অন বলে তুই যদি আমার বোনের ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে খুন করার জন্য আমি আমার সারাটা জীবনের সব শক্তি তোর ক্ষতি করার জন্য লাগিয়ে দিব। পার্কি বলে আমি জানি তোমার বোনকে তুমি কতটা ভালোবাসো আর কি কি করতে পারবে সেটাও আমি ভালো করে জানি, কিন্তু আমি কি করব, সে তো আবার ফেসে গিয়েছে। ইয়ন হু চাইডোজেনের বড় ভাই জেল থেকে এখন বের হয়ে এসেছে, তুমি তো শুনেছ আমরা তার উপর একটা ডকুমেন্টারি বানাতে যাচ্ছি, সেখানে তোমার নামটিও থাকবে, খুব শীঘ্রই ইন্টারভিউ নিতে আসবো। তারপর সে ফোন কেটে দিলে সেই সময় তার অফিস রুমে আমরা দেখতে পাই রিপোর্টার পার্কি চাইডোজেন যাই তাদের পুরো কাহিনী ও তাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সে ইনভেস্টিগেশন করে রেখেছে। তারপর ইয়ন হিজা ছবির দিকে সে তাকিয়ে থেকে বলে এখন সময় চলে এসেছে তোমার জায়গায় তোমার সন্তানকে নেওয়ার। অপরদিকে রিপোর্টার পার্কি কথাগুলো শুনে গিলমন অনে তার মাথা ঘুরাতে থাকে। সেই সময় আমরা অতীতে কিছু সিন দেখতে পাই যেখানে পুরো ফ্যামিলির ছবির দিকে সে তাকিয়ে থাকে। প্রেজেন্ট টাইমে এসব কথা ভেবে সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তার হতে থাকে, সে ঘেমে যায় এবং পুরো পাগলের মতো হয়ে যেতে লাগে। সেই সময় আমরা দেখতে পাই অতীতে ছোটবেলায় তার হাতের থেকে একটা রক্তমাখা চাকু পড়ে গিয়েছে, সে বাসাতেও দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সে ভয়ে কাঁপতেছে। প্রেজেন্ট টাইমে সে ভয়ে কাঁপতে থাকে। সেই সময় তার মোবাইলে একটা কল আসে, সেই কলটি দিয়েছে তার বোনের ম্যানেজার
ম্যানেজার। তারপর সে দৌড়ে বাসায় চলে আসে আর তার সাথে দেখা হয়ে যায় চাইডোজেনের। গিলমন অন তাকে দেখে বলে, তোকে আমি পরে দেখে নিচ্ছি। এ কথা বলে তার বোনের কাছে দৌড়ে তার দিকে যায়। তার বোন ঘুমিয়ে আছে, যে দেখে সেটি তার মাথা ঠান্ডা হয়ে যায়। তারপর আসে চাইডোজেনের সাথে কথা বলতে। সেন্ট্রাল অফিসে ট্রান্সফার হওয়ার আগে আমি তোমার কথা শুনেছি, তুমি অনেক বেশি ফেমাস। যদি আমার ছোট বোনও চাই যে তুমি এই কেসটি সামলাবে, তাহলে এটির জন্য আমি তোমাকে কোনোভাবেই থামাবো না। এখন সবকিছু বদলে গিয়েছে। আজকে যা কিছু আমার ছোট বোনের সাথে হয়েছে তা করেছে ইউনহো। সে তখন বলে, তুমি ঠিকই কথাই বলেছ। গিলমন অন বলে, আমি ডিটেকটিভ বদলাতে রিকোয়েস্ট যেভাবে হোক করে নিব, কিন্তু তুমি এর মধ্যে আসবে না। এরকম ঘটনা আবারও যদি ঘটে তাহলে আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। চাইডোজেন তাকে বলে, কেস আমি দেখবো। তার কথা শুনে সে অবাক হয়ে যায় আর তাকে বলে, আমি যাইকে প্রোটেক্ট করবো যেভাবে হোক না কেন, কিন্তু এটার পিছনে যারা যারা আছে, যা করতে যাচ্ছে সামনে, সেটি যেভাবে হোক আমাকে আটকাতেই হবে। তারপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে আসে আর মনে মনে বলতে থাকে যেভাবে হোক তাকে আমাকে থামাতেই হবে। সে সময় তার মোবাইলে একটি কল আসে, যেটি করে তার বড় ভাই ইউনহো। তাকে বলে, কেমন লাগলো, মজা এসেছে? তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু খুব তাড়াতাড়ি শেষ করে দিব। তোর আশেপাশে যারা থাকে কেউ বাঁচতে পারবে না, বিশেষ করে সবার আগে মরবে তোর প্রেমিকা যাই। তার বড় ভাই সেও বাঁচতে পারবে না আমার হাত থেকে। চাইডোজেন বলে, আজকে যা কিছু হয়েছে যদি সে সব তুই করে থাকিস বা এখন বা পরে কারো ক্ষতি আবারও করতে গেলে, তুই কখনো কল্পনা করতে পারবি না আমি তোর সাথে কি কি করব। এসব কথা শুনে তার বড় ভাই হাসতে থাকে আর বলে, তুই তো অনেক আগের থেকে বড় হয়ে গিয়েছিস, ঠিক আছে তুই কি কি করতে পারিস আমি সেটি দেখতে চাই। তারপর সে ফোনটি কেটে দেয়। আসলে তারা দুই ভাই একটা মনস্টার। এখন থেকে তাদের মধ্যে রিভেঞ্জ নেওয়ার স্টার্ট হয়ে গেল। ইউনহো সে ড্রিঙ্ক করতে থাকে আর তার ছোটবেলায় তার বাবার কথা মনে পড়ে, যেখানে চাইডোজেন বলেছিল বাবার মতো অনেক বেশি স্ট্রং হয়ে যাও, একমাত্র তোর মধ্যেই আমার আসল রক্ত রয়েছে। এইসব সব কথাই গেটের বাইরে আড়াল থেকে লুকিয়ে সবকিছু শুনতে থাকে ইউনহো। এইসব কথা ভেবে সে আরো অনেক বেশি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে আর সামনে থাকা তার নেক্সট টার্গেটের দিকে সে তাকিয়ে থাকে, যে কিভাবে সবাইকে হত্যা করবে। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে যখন রুম থেকে বের হয়ে যাবে তখন কেউ একজন তাকে লেটারে করে অনেকগুলো ছবি পাঠায়, যেখানে তার বাবার হাতুড়টির ছবি ছিল, যেটি দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছে। এর পাশে চিপগো সে তার টিমদের নিয়ে মিটিং এ বসে, যেখানে ক্রিমিনাল জানতো সিসি ক্যামেরা শুটিং সেটে সেখানে লাগানো আছে। সে খুব সুন্দরভাবে তার মোবাইলটি হ্যাক করে ফেলেছে। চাইডোজেন তখন সিসি ক্যামেরা ফুটেজ সবাইকে দেখায় যেদিন দুর্ঘটনা ঘটেছে সেই দিন ইউনহো সে এসেছিল শুটিং সেটে, যে ভিকটিমদেরকে অ্যাটাক করেছে এবং শুটিং সেটে যে এসেছে সে আমারই বড় ভাই। দুইজনের প্যাটার্ন একই ক্রিমিনাল ক্রাইম সিনে। যে গানটি বাজিয়েছে সে গানটি 12 বছর আগে ইউনহিজা জাইর বাবা মাকে মার্ডার করার সময় এই গানটি সে প্লে করেছিল। ইউনহিজা জেলে তারা পাশাপাশি থাকতো, তাই মূল টার্গেট এখন ইউনহু। চিপগো সবাইকে আদেশ দেয়, যাও তোমরা এখনই তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। সবাই তাকে অ্যারেস্ট করার জন্য বের হয়ে পড়ে এবং আশেপাশে খুঁজতে থাকেন। ইউনহু অ্যাপার্টমেন্টের সামনে চাইডোজেন ঢোকার আগে তার বন্দুকে সে বুলেটগুলো সব লোড করে নেয়। চাইডোজেন ইউনজি কে তার বন্দুক নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারপর তারা 209 নম্বর রুমে গেট খুলে ভেঙে তার ভিতর ঢুকে দেখে সেখানে কেউ নেই, পুরো বাসা ফাঁকা থাকে। ইউনজি তাকে বলে সে কালকে বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে আর ফেরত আসেনি। তারপর সে টেবিলের দিকে তাকালে দেখতে পায় সেখানে জাহির অনেকগুলো ম্যাগাজিন নিউজ পেপারের ছবি, যেটি দেখে তারা দুজনেই অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। চাইডোজেন ইউনজিকে বলে, তুমি আমার ভাইকে ওয়ান্টেড লিস্টে এখনই ঢুকিয়ে দাও। এ পাশে চাইডোজেনের মা নিউজে দেখতে পায় জাইর উপর অ্যাটাক করা হয়েছে। সে পুলিশ ওয়াচে টিপ দেওয়ার কারণে তাকে এমার্জেন্সিতে সহযোগিতা করা হয়েছিল সেটি নিউজে বলতে থাকে, যেটি দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সে সময় একটা কাস্টমার আসে। তারপর সে হঠাৎ করে লক্ষ্য করে সে কাস্টমারের পায়ের জুতো পুরো হোয়াইট কালার ছিল, যেটি দেখে তার মনে পড়ে ইউনহো বলেছিল আমি সবাইকে মেরে ফেলবো। তখন তার মা বলেছে সে তো তোর ছোট ভাই, তাকে মারা তুই কিভাবে ভাবিস? তখন সে বলে ওই মেয়ের সাথে আছে তার বড় ভাই, আমাকে জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। ওই মেয়েটির জন্য আমাদেরকে বাবাকেও সে জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। সে পুরো দেশের মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করেছে। তাহলে সে আমার ছোট ভাই হয় কিভাবে? ও তো পুরো একটা হারামজাদা। তার মা তাকে বলে তোর ছোট ভাই তোর ফ্যামিলি কখনোই শেষ করে দেয়নি। যে ব্যক্তি ফ্যামিলি ধ্বংস করেছে সেটা তোর বাবা। মাথার মধ্যে কি তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই? তোর বাবা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। সে তার নিজের সন্তানকেও জেলের ভিতর নিয়ে চলে গিয়েছে। ইউনহো রেগে বলে সে আর অন্য ব্যক্তি না, সে আপনার হাজবেন্ড। আমি জানি আপনি তাকে ডিভোর্স দিয়েছেন। তারপর সে সামনে এগোতে লাগলে তাকে দেখে দুইজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। যেহেতু চাইল্ডহুড সে এখনো আপনার সন্তান, তাহলে তো আমরা একটা পরিবার এখনো আছি। আমার বাবা তাহলে এখনো আপনার হাজবেন্ডই আছে। শুধু চাইল্ডহুড সে শুধু আপনার সন্তান না। আপনি আমাকে আলাদা করে আসলে কি করতে চাচ্ছেন? আমি আপনার সন্তান হওয়ার জন্য কোনো কিছু কি করিনি? জাইর বাবা মা মারা গিয়েছে কারণ সে আপনার মতো ছিল। এই কথাগুলো শুনে তার মা
তাকে চর মেরে দেয়। তাদের নাম তোর এই জঘন্য মুখ থেকে কখনোই নিবি না, বুঝতে পারছিস? কোথাও গিয়ে মরতে পারিস না। তারপর সে পুরো রেস্টুরেন্ট ভাঙচুর করতে শুরু করলে তখন তার ছোট বোন তাকে গিয়ে আটকা আর বলে, প্লিজ ভাইয়া আপনি এখন থেমে যান, আমাদেরকে একা আপনি থাকতে দেন। সোজিন এর কথা শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যাওয়ার আগে বলে, আমি এখন প্রতিদিন আসবো। তারপর সে ওখান থেকে চলে যায়। এসব কথা রেস্টুরেন্টে সে ভাবতে থাকে। তারপর চাইডোজেন তার মাকে ফোন দিলে সে বুঝতে পারে তার মায়ের মন এখন খারাপ। তখন তাকে বলে, কোনো কিছু হলে অবশ্যই আমাকে বলবেন, কোনো সময় মনের ভিতর চেপে রাখবেন না, যে কোনো কিছু হয়ে যাক না কেন সবার আগে আপনি আমাকে বলবেন। তার কথাগুলো শুনে তার মা অনেক বেশি শান্তি পায়। তারপর আমরা দেখতে পাই রেস্টুরেন্টে বসে থাকা সেই কাস্টমারটি ইউন হিজার লেখা সে বইটি পড়তেছিল। তারপর সে বইটি ঢুকিয়ে নিয়ে সে তাকে পেমেন্ট করে ওখান থেকে চলে যায়। আসলে এই ব্যক্তিটি কে সেটি আমরা গল্পের সামনে গেলে জানতে পারবো। চাইডোজেনের মা অনেক বেশি টেনশন করে বড় সন্তানকে নিয়ে। অপরদিকে ইয়ন হো একটা রেস্টুরেন্টে বসে সে খাবার খাচ্ছিল। তারপর সে দেখতে পায় একটা সুখী পরিবার সন্তান স্বামী নিয়ে কিভাবে তারা আছে, যেটি দেখে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সেও চেয়েছিল তার পরিবারটা যেন এরকম হয়, যেটা কখনোই সম্ভব হয়নি। তাদের এইসব দেখে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে কখনো বাবার ভালোবাসা পায়নি, সে তার মায়ের ভালোবাসাও পায়নি। সে দুনিয়াতে সব থেকে একা একজন মানুষ, যেটি সে মনে মনে ভাবতে থাকে। এসব দেখে তার মোটেও ভালো লাগে না। তাই সেখান থেকে উঠে সে বাইরে চলে আসে আর একা একা সে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, বাবা আপনি কি ঠিক আছেন? প্রতিদিন আপনার সাথে আমার গ্রাউন্ডে দেখা হতো, জেল থেকে বের হয়ে আমার মোটেও ভালো লাগতেছে না। এসব কথা সে তার বাবাকে চিঠিতে রেখে, আমি জেল থেকে বের হওয়ার সময় আপনি আমাকে বলেছিলেন যে আমি একমাত্র ব্যক্তি যে আমার ভিতরে আসল শক্তি আমি বের করতে পারবো, তাই আমি এটা কখনোই ভুলবো না। তারপর তার বাবা লেটারের ভিতর থেকে কিছু ছবি পায়, যেগুলো যাই সাথে দুর্ঘটনা ঘটেছে সেগুলো পিকচার থাকে। ইয়নহো আবারও রেস্টুরেন্টের সামনে আসলে সে দেখতে পায় তার মা অফিসার গোর সাথে কথা বলতেছে। সে জানে না যে এটা চাইডোজেনের সিনিয়র ডিটেকটিভ চিফ গো। সে ভাবে তার সাথে তার মায়ের অবৈধ সম্পর্ক আছে। তার দিকে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপর পুলিশের গাড়িতে গেলে সে বৃষ্টির মধ্যে একা বের হয়ে আসে আর তখন তার মা বাবার কথা মনে পড়ে। তার বাবা বলেছিল, আমাদের পুরো ফ্যামিলিকে দুনিয়ার কোনো মানুষই বুঝতে পারবে না, এই জন্যই আমাদেরকে আমাদের মতনই বেঁচে থাকতে হবে। তারপর সে একজন মানুষকে ইচ্ছা মতো মারধর করতে থাকে, মেরে সে পুরো আহত করে ফেলে। তারপর সে ভিকটিমদের গাড়ি নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। অপরদিকে যাই সে বাসায় একা বই পড়তে থাকে। তারপর লেডি অ্যাক্টর চিয়নকে ফোন দিলে সে তার বাসা খুঁজে পাচ্ছিল না। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তার কাছে যেতে লাগলে সে সময় সে দেখতে পায় ল্যাম্পপোস্টের নিচে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে চাইডোজেন। তাকে দেখতে পেয়ে সে পুরোই অবাক হয়ে যায়। চাইডোজেন বৃষ্টির দিকে তাকিয়ে সে ভাবতে থাকে। তারপর সে দেখতে পায় তার সামনে যাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে ঠিক আগের মতো করে। যাই তার কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করতেছো? তার কথাগুলো শুনে তার প্রশ্নের কোনো উত্তর সে দেয় না। তারপর সেখানে চলে আসে লেডি অ্যাক্টর চিয়ন। তাদের দুজনকে একসাথে দেখে সে পুরো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে কে। তারপর উল্টো তাকে বলে, যাই তাকে বলে সে একজন ডিটেকটিভ পুলিশ একাডেমি থেকে এসেছে। এ কথা শুনে সে অবাক হয়ে যায় আর বলে, চলো ভিতরে, বৃষ্টি হচ্ছে বাইরে। চাইডোজেন বাসার ভিতর ঢুকে আশেপাশে সে দেখতে থাকে। যাই তার কাছে আসলে সেই সময় তার কুকুর চলে আসে। এই কুকুরটি আমরা অ্যাডপ্ট করেছি, তার নাম হচ্ছে বম। এই কুকুরটি দেখে আমার লাকির কথা অনেক বেশি মনে পড়ে। তারপর তাকে কিছু কাপড় দিয়ে সে ওখান থেকে চলে যায় আর চাইডোজেন সেই কুকুরটিকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। অপরদিকে চিয়ন যাইকে বলে, তোমার জন্য তাহলে কেউ একজন টেনশন করে, এটা সেই ছেলে না যে তোমার পুরাতন বয়ফ্রেন্ড? সে ছিল ঠিক 12 বছর আগে। চিয়ন বলে, 12 বছর চলে যাওয়ার পরও কি তোমার ফিলিংস এখনো বদলায়নি? চিয়ন যাইকে জেলাস ফিল করানোর জন্য বলে, আমি এখন বের হয়ে চলে যাব। সে গাড়ি নিয়ে বের হয়ে চলে যাওয়ার সময় তাকে বলে, তুমি কি যাইকে ছাড়া অন্য কোনো মেয়েকে কি কখনো ডেট করেছো? তখন তাকে বলে, দেখাই যাচ্ছে তুমি আজ পর্যন্ত কোনো মেয়ের হাতও ধরোনি। রিলেশনশিপের মধ্যে কেউ না কেউ কষ্ট পাবে, তুমি বুঝতে পেরেছো? তারপর চিয়ন সে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। চাইডোজেন পার্কিং স্পটের ভিতর ঢুকলে তার উপর হাতুড় দিয়ে তার বড় ভাই ইয়নহো মারার চেষ্টা করে আর বলে, কেমন আছিস তুই বলে আবারও তার উপরে অ্যাটাক করতে যায়। সেই সময় তার বড় ভাইকে সে হাত দিয়ে আটকিয়ে ফেলে। ইয়নহো বলে, তুই তো এখনো বদলে যাসনি, এখনই তাহলে যাইকে এখানে আসতে বল। আমি তোকে বলেছি না সবার আগে তোর প্রিয়জনকে আমি মারবো, সবার শেষে আমি তোকে মারবো কষ্ট দিয়ে দিয়ে। চাইডোজেন হাতুড়ির দিকে তাকালে তার বাবার কথা তখন মনে পড়ে। তাকে বলেছিল, একবার হাত আর পা ধরে ফেললে কেউ তোমাকে আর কখনো আঘাত করতে পারবে না, কিন্তু আমাদের কাছে একটি রাস্তা আছে, যদি হাত আর পা কেউ ধরে ফেলে তাহলে দাঁত দিয়ে কেটে ফেলো। এইভাবেই আমরা নিজেকে জানানো বলতে পারবো। তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়।